শেষতত্ত্বের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৪৫। শুদ্ধ চট্টগ্রামে যাচ্ছে শুনে শীতলের মুখে হাসি ফুটল। অশ্রুসিদ্ধ দু চোখে বোনের দিকে একবার তাকিয়ে হাতের উল্টো পিঠে চোখ মুছল। নাকের সর্দি ওড়নায় মুছে মুখ কাচুমাচু করে আর ২ মিনিট সময় চেয়ে নিল। স্বর্ণ বুঝল তার পাগলি বোনটার মনের কথা, বুঝলো এক বুক যন্ত্রণা নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ানো ভাইয়ের কথা। যে বাড়ির মেয়েদের আপন নানা মামাদের বাড়িতেও থাকার পারমিশন দিতে না, আজ এত কিছুর পরও সেই আবার ছুটে এসেছে শুধু নিরাপত্তার কথা ভেবে। জার্নি করে যাবে চট্টগ্রামে, বারণ করেও যে কাজ হবে না সেটাও জানা কথা। তবে একটা কথা না বললেই নয়, সে অমূল্য রত্ন দেখেনি, তবে তার ভাইদের দেখেছে, যারা চৌধুরী নিবাসের গর্ব দর্প। সে আর দাঁড়ালো না, ধীর পায়ে হেঁটে এসে গাড়ির কাছটায় গিয়ে দাঁড়ালো। বুঝ হওয়ার পর থেকে সে কারো সামনে কাঁদতে পারে না। কাঁদতে গেলেই ভীষণ বোকা বোকা লাগে, মনে হয় কান্না হচ্ছে একান্ত আপন ও গোপন জিনিস। তাহলে কেঁদে অন্যকে দেখানোর কি আছে? অন্যরা কষ্টের ভাগ নেবে, নাকি কষ্ট মুছে দিতে পারবে? পারলে না হয় গলাগলি করে একটু কাঁদতে পারত, বুক চাপা ব্যথাটা উগরাতে পারত। এদিকে স্বর্ণের সাথে শীতলকে না দেখে সিমিন আশেপাশে তাকিয়ে খুঁজল, তবে মেয়েকে না দেখতে পেয়ে ভার কণ্ঠে বলল, বোনকে নিয়ে এসো, গাড়িতে বসো। ওর শরীর খারাপ, একটু বসে বিশ্রাম করছে, করুক, তোমরা খেতে শুরু করো। শুধু শুধু কথা বাড়িও না স্বর্ণ। আমিও এটাই বোঝাতে চাচ্ছি, কথা বাড়িও না, খেতে শুরু করো। এ কথা বলে মায়ের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। তারপর নিস্তুপ হয়ে দাঁড়িয়ে দেখে গেল রাস্তার পড়ে থাকা কৃষ্ণচূড়া ফুলের দিকে। একের পর এক গাড়ি এসে মারিয়ে দিয়ে যাচ্ছে ফুলগুলোকে। গাড়ির চাকাতে দলিত হয়ে হারিয়ে যাচ্ছে ফুলের আকার আকৃতি, রূপ, রং, সৌন্দর্য। বন যেতেই শীতল মায়াভরা চোখে তাকালো শুদ্ধের দিকে। মানুষটা এত লম্বা, সহজে নাগাল পাওয়া যায় না। মাঝে মাঝে ইচ্ছে করে তার কুচকুচে কালো চুলগুলো খামচে ধরে ঝাঁকিয়ে দিতে, কিন্তু এই দুনিয়ায় থাকতেও খুব ইচ্ছে করে। অথচ এই কাজ করলে বাঁচার সম্ভাবনা ৫%। কারণ বিশুদ্ধ পুরুষ চুলে কাউকে হাত দিতে দেয় না, দেওয়া পছন্দও করে না। শীতল কিছু একটা ভেবে মনের সব ভয়, দ্বিধা ও জড়তাকে পেছনে ফেলে চট করে শুদ্ধের পায়ের পাতার উপর উঠে দাঁড়ালো। শুদ্ধ ভ্রু কুচকালে শীতল শুদ্ধের শার্টের কলারের কাছে নাক ডুবিয়ে নিঃশ্বাস টেনে নিল। এই তো সেই ঘ্রাণ, পরিচিত ঘ্রাণ। এই ঘ্রাণ হারানোর ভয়েই পাগল পাগল লাগছিল, কাঁদছিল অসহায় সুরে। সে ২ হাতে শার্টের কলার চেপে ধরে বুভুক্ষের মতো একের পর এক নিঃশ্বাস টানতে টানতে চট করে মাথা তুলে বলল, শুদ্ধ ভাই চলেন আমরা পালিয়ে যাই। পালাবো? হুম। তা কোন সুখে পালাবো? ভালোবাসার সুখে, ভালো থাকার সুখে। তারপর ৫ বছর পর ছানা নিয়ে ফিরবো, তাই তো? হুম। আজ কেবল ভালোবাসার কথা বাড়িতে জানালাম, বাড়ির লোকজন মানল না, আবার বোঝাবো। প্রয়োজনে না মানা অবধি অপেক্ষা করব। তাই বলে পালিয়ে বিয়ে করে বাসর ছেড়ে বছর না ঘুরতেই বাচ্চা কাচ্চা নিয়ে ফেরার কথা ভেবে ফেলবি? তোকে বলেছিলাম ভালোবাসা শিখতে, আর তুই ভালোবাসা শেখার ছলে লাজ লজ্জা গিলে খেয়েছিস। শীতল ঘাড় নাড়ালো, বোঝাতে চাইলো। এই লোক বুঝল আর এক। তাই সে বলল, এছাড়া কি আর উপায় আছে আপনিই বলুন। মাথা মোটা মাথায় উপায়ও খুঁজেছিস? মজা একদমই ভালো লাগছে না শুদ্ধ ভাই, আপনাকে ছাড়া থাকতে পারবো না, একদ্বন্দ্ব থাকতে চাইছিও না। কেন বুঝছেন না? চলেন এই মুহূর্তে আমরা পালিয়ে যাই, তারপর আমরা একটা সংসার সাজাই। এ কথা শুনে শুধু চুপচাপ তাকিয়ে আছে তার শীতলের দিকে। ব্যাঙ আছে কি একদিনেই বড় হয়ে গেল নাকি? কী সব বলছে এসব? বড়দের মতো এত বড় বড় কথা বলতে কে বলেছে তাকে? আর কি বলল, সংসার করবে? সংসারের মানে বোঝে সে? ডিম ভাজতে গিয়ে ডিমের যে হাল বানায়, নিজের রুম গুছিয়েছে কখনো? তাকে আবার সে নাকি করবে সংসার। শুদ্ধকে চুপ থাকতে দেখে শীতল পুনরায় ফোঁপাতে ফোঁপাতে বলল, আপনি কি আমার কষ্টটা চোখে দেখছেন না শুদ্ধ ভাই? না। কেন, কেন দেখছেন না? তোর বাবা মা কি আমার কষ্ট দেখেছে যে আমি তোর কষ্ট দেখব? আপনার কিসের কষ্ট? বুঝবি না, এজন্যই বলছি এরা এদের ইগো নিয়ে থাকুক, আমরা আমাদের পথ বেছে নেই। তোর এই ছোট্ট মাথায় এত কিছু ভাবতে কে বলেছে? আমি আছি না? ঠিক আছে ভাববো না, তবে বেশি দিন দূরে থাকতেও পারবো না, এই বলে দিলাম। ঠিক ১ সপ্তাহের মধ্যে যেন আমার সামনে দেখি। এবার যা। ঠিক ১ সপ্তাহ। হুম। বাড়িতে গিয়ে সবাইকে বলবেন আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা বলবো। যাবো? হুম। মনটা টানছে না। শিমিন চৌধুরী খুঁজতে চলে আসবে, তখন আমাকে কথা শুনতে হবে। যাচ্ছি তো। দূরে গেলে কাছে আসতে বলেন, আর কাছে গেলে দূরে সরতে বলেন। আপনি এবং আপনার ভালোবাসা খুবই খারাপ শুদ্ধ ভাই, খুব খারাপ। যা। মুখে যাচ্ছি বললেও শীতল এক চুলও নড়ল না, না পায়ের ওপর থেকে নামলো।
ওর অবস্থা বুঝে শুধু নিজেই শীতলকে নিজের থেকে সরালো। কি ভেবে একটু ঝুঁকে দুগালে হাত রেখে মুখটা কিঞ্চিত তুলল। পুরো মুখে চোখ বুলালো তীক্ষ্ণ দৃষ্টিতে, খুব মন দিয়ে দেখলো শীতলের ছোট্ট কপাল, ডাগর ডাগর ফোলা চোখ, বোচা নাক, ফোলা গাল আর সর্বনাশা চিকন ঠোঁট জোড়ার মৃদু কম্পন। আচ্ছা, বোকারানি কখনো কি জানবে তাকে ঘায়েল করার অস্ত্র তার কাছে লুকায়িত আছে? প্রেমিক পুরুষকে মারতে বুলেট প্রয়োজন হয় না, প্রিয় নারীর কম্পিত ঠোঁটের কম্পনই যথেষ্ট তার সবকিছু এলোমেলো করে দিতে। শীতল নিজেও শুদ্ধর চাহনি বুঝে কিছু বলল না। সেও দেখতে চাইল শুদ্ধ কি করে, কিন্তু তাকে হতাশ করে দিয়ে শুদ্ধ তাকে ছেড়ে দিয়ে চোখের ইশারায় যাওয়ার কথা বলল। শীতল শুধু ঘাড় কাত করে গুটি গুটি পায়ে গাড়ির কাছে এগিয়ে গেল। শুদ্ধ ভুলেও চোখ তুলে তাকালো না, সেখানে দাঁড়িয়ে মেঝের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। সেভাবে কয়েক মিনিট পেরুলে হঠাৎ দেওয়ালের ওপাশ থেকে ইঁদুরের মতো মাথা বের করে শীতল বলল, কি হলো, আসছেন না কেন? আপনি না বললেন যাবেন আমাদের সাথে? আমাকে ভুলভাল বোঝানোর পায়তারা, তাই না? আপনি না গেলে আমিও কিন্তু যাব না। এখনো সে যায়নি দেখে শুদ্ধ ওকে মারতে এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজলো। তার অবস্থা বুঝে শীতল এবার এক দৌড়ে গাড়ির কাছে, এরপর পেছনের গাড়ির খেয়াল করে স্বর্ণের হাতে পেট পুড়ে খেলো। জানালার দিকে চেপে বসে উঁকি মেরে দেখতে লাগলো শুদ্ধর গাড়ি আসছে কিনা। আসতে দেখে আকাশের চাঁদের সঙ্গে মনের চাঁদটাকে নিয়ে কত কথা বলল, একা একা হাসলো, তারপর একটা সময় ঘুমিয়ে গেল নিশ্চিন্ত মনে। স্বর্ণবনকে কোলে টেনে নিয়ে মেসেজ করার সাথে সাথে শুদ্ধর গাড়িটা থেমে গেল। তারপর কিছুক্ষণ স্থির থেকে গাড়ি ঘুরিয়ে পথ ধরল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। অথচ শুদ্ধ যাচ্ছে ভেবে কত নিশ্চিন্তে না ঘুমালো বোকা শীতল রানী। সকালে যখন শুদ্ধকে দেখতে পাবে না তখন কি হবে? তার কান্না কে থামাবে? কে তাকে বাহুডোরে আগলে নেবে? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার সায়ন শুদ্ধের চাঁদ কপালে টিপ দিয়ে যা। আমি টিপ নিব না ছোট আম্মু, চাঁদকে বলো আমার জন্য বউ এনে দিতে। বউ কি করবি বাপ? একসাথে খেলবো, ঘুরবো, মারবো, বকবো, কাঁদলে হাসাবো, হাসলে মেরে কাঁদাবো। 7 বছরের ফোকলা সায়নের কথা শুনে শিমিন হতবাক। উনি কথার খেই হারিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন সায়নের দিকে। পাজি ছেলে বলে কি, নিজে এখনো বিছানায় হিসু করে বিছানা ভেজায়, অথচ বলে কিনা বউ এনে দাও। শিমিনের মুখ দেখে সায়ন কিছুক্ষণ ওনার মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। পোকাতে খাওয়া ফোকলা দাঁতে সে কি হাসি। উনি এবার ওনার আরেক উরুর উপর শোয়া আরেক পাজির দিকে তাকালেন। তিনি আরাম করে শুয়ে পাজেল ঘোরাচ্ছে। বয়স তার সবে 4.5 বছর হলেও সায়নের থেকে শুদ্ধ একটু ঠান্ডা। তবে সায়ন শুদ্ধ ভীষণ আদুরে বাচ্চা। ফর্সা গোলুমোলু সব পোশাকে খুব সুন্দর মানিয়ে যায়। কথায় কথায় ছোট ছোট ইংলিশ বলে। সায়ন তখন কথায় কথায় একটা ইংলিশ শব্দ বেশি বলতো, সেটা হচ্ছে জাস্ট ফোস্টিং। এই ইংলিশ শব্দ নাকি সে সারাফাত চৌধুরীকে বলতে শুনেছিল। উনি নাকি ফোনে কাকে বলেছিলেন ইউ ডিসগাস্টিং, সেটা পাশে শুনে সে বানিয়ে দিয়েছে জাস্ট ফোস্টিং। তখন রেগে গেলে বলতো ইউ জাস্ট ফোস্টিং। কথা শুনে হাসি পেলেও হাসা যাবে না, কারণ তাতে বড় মহারাজ আরও রেগে যেত। আর শুদ্ধের যা পছন্দ নয় সেটা কখনোই করতো না, বরং জোর করলে চোখ মুখ কুঁচকে শাহাদাত আঙুল নাড়িয়ে বলতো ইউ নো নো। এদের কথা আর কাজে না হেসেও পারা যায় না। একদিন রাতের কথা, তখন রাত বাজে 2:30, অথচ পাজি দুটোর চোখে ঘুম নেই। যত রাত বাড়ছে তাদের চোখ যেন ফুটছে। তারা খেলবে, খেলনা ছড়িয়ে ছিটিয়ে একাকার। ওদিকে সিতারা চৌধুরী অসুস্থ বিধায় পাশের রুমে উনি শুয়েছিলেন, আর এই পাজি দুটো ওনার কাছে এসে ওনার কোল দখল করে নিয়েছে, আবদার গল্প শুনবে। এদিকে সারাদিন কাজকর্ম করে ওনারও চোখে ঘুম যেন ঢেলে পড়ছে। কিন্তু এই দুটোর তো ঘুমানোর নাম নেই, তাই সায়নের পিঠে আস্তে করে থাবা বসিয়ে বললেন, এই পাজি ঘুমাবি কখন? রাত কটা বাজে? ঘুম আসছে না তো, গল্প বলো। ঘুমা বাপ, যত গল্প জানতাম সব শুনিয়েছি তো, বানিয়ে বানিয়ে গল্প বলো। ভাইয়ের কথা শুনে শুধু তখন শাহাদাত আঙুল নাড়িয়ে বলল, নো নো নো, বানিয়ে না, ওইটা বলো। কোনটা? লাসকন্যাকে ড্রাগন তুলে নিয়ে যায় ওইটা। একই গল্প আর কত শুনবি? মেলা দিন শুনবো, তুমি বলো। মেলাবার শোনালে আমি কি পাবো? আমরা যতদিন বাঁচবো তোমাকে এত এত ভালোবাসবো। শুদ্ধের কথা শুনে ওনার কলিজাখানা যেন জুড়িয়ে গিয়েছিল। ততক্ষণে দুটো পাজি ওনার কোল দখল করে গল্প শোনার প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাই উনিও বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে খোলা জানালার দিকে আকাশের দিকে তাকালেন। আকাশে ঝলমল করছে চাঁদ। চাঁদের এত আলো এর আগে দেখেননি উনি। কোন মাসের চাঁদ তাও মনে করতে পারছিলেন না। উনি চাঁদের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, এক দেশে ছিল এক রাজা,
রাজার ছিল দুই পুত্র, তারা একজন ছিল চন্দ্র আর একজন সূর্য। তাদের দেখাশোনার জন্য এক রাজকন্যাকে তুলে আনা হয়েছিল। রাজকন্যা ছিল ভীষণ সুন্দরী, তবে কোনো কাজ করতে পারতো না, সারাদিন কাঁদতো। খেতে দিলেও খেতে পারতো না, কারণ ওর গলায় এক ধরনের কাঁটা বিঁধে থাকতো। এই কাঁটা জন্মগতভাবে, এবং এর সমাধান কেউ জানতো না। একদিন রাজকন্যার স্বপ্নে একটা ড্রাগন এসে জানালো চন্দ্র আর সূর্যের রক্তপান করলে সেই মুক্ত হবে। এ কথা শুনে সে তাই করতে নিজেকে প্রস্তুত করলো। এভাবে গল্প বলতে বলতে খেয়াল করলেন পাজি দুটো ঘুমিয়ে পড়েছে। ওদের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলেন। সেদিনের মতো আজও আকাশে পূর্ণিমার চাঁদ, মধ্যরাত, উনিও উপস্থিত, শুধু এ কোলে জুড়ে সেই সায়ন শুদ্ধের মাথাটা। নেই পছন্দের গল্প শোনার মিষ্টি আবদার। সেসব মনে করে সিমিন হাসলেন, আর হাসতে হাসতে চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে গেল, টেরই পেলেন না। গাড়ি চলছে মাঝারি গতিতে। শাহাদাত চৌধুরী সিমিন পাশাপাশি বসে থাকলেও কথা নেই কারো মুখে। শাহাদাত চৌধুরী অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘুরতে ব্যস্ত, আর সিমিন তাকিয়ে রইল পূর্ণিমার চাঁদের দিকে। কাল থেকে একা সংসার গুছাতে হবে, দিন শুরু হবে সেনা হাউজে। ধরাবাঁধা নিয়মে নিজেকে অভ্যস্ত করতে হবে।